প্রিয় ছাত্রছাত্রী, স্বাগত জানাচ্ছি আজকের এলআরএনআর ক্লাসে। আজকের এলআরএনআর ক্লাসে আমরা আলোচনা করব আফ্রিকা কবিতার পরবর্তী অংশটুকু। তার মধ্যে আফ্রিকা কবিতার যে তৃতীয় স্তবকটাতে আমরা দেখতে পাচ্ছি এবং চতুর্থ স্তবকটাতে আমরা দেখতে পাচ্ছি, সেখানে আফ্রিকার ইতিহাস উল্লেখিত হয়েছে। আফ্রিকার ইতিহাস বলতে কি না, আফ্রিকায় যে প্রভূত পরিমাণে সম্পদ রয়েছে, প্রাকৃতিক সম্পদ, সেই সম্পদকে লুট করার জন্য এবং মানবিক সম্পদ সেগুলোকে লুট করার জন্য বিভিন্ন ঔপনিবেশিক শক্তি সেখানে আসছে এবং সেখানকার মানুষগুলোকে দাসে পরিণত করছে। তো এই গোটা বিষয়বস্তুটাকে আমরা একটা নারী হিসাবে তুলনা করছি, যে আফ্রিকাকে, এই আফ্রিকা মহাদেশকে একটা নারী হিসাবে কবি তুলনা করছেন। যে দেখা যাচ্ছে এই নারীকে আক্রমণ করা হচ্ছে, আর নারীকে নির্যাতিত করা হচ্ছে, অপমানিত করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, এবং তাকে যে পরিমাণে যন্ত্রণা, দুঃখ, কষ্ট দেওয়া হচ্ছে সেটাই এই আফ্রিকার ইতিহাসে তুলে ধরা হয়েছে। তো আজকে আমরা কবিতার লাইন ধরে সেগুলো একটু আলোচনা করে দেখে নিই। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। দেখো, প্রথমেই বলছেন হায় ছায়াবৃতা। এই হাইটা হচ্ছে আমাদের একটা আবেগসূচক অব্যয়, যেটাকে আমরা দুঃখ বোঝাতে ব্যবহার করি, এবং এই দুঃখটাকে বোঝানোর জন্য তিনি পাশাপাশি আর একটা বিশেষণ ব্যবহার করছেন, সেটা হচ্ছে ছায়াবৃতা। দেখো, ছায়াবৃতা হচ্ছে একটা স্ত্রীলিঙ্গ সূচক শব্দ, যেখানে ছায়া দ্বারা আবৃতা কোনো নারীকে তুলনা বোঝানো হচ্ছে। এখানেও একই রকমভাবে এই আফ্রিকা মহাদেশকে একটা নারীর সঙ্গে তুলনা করা হচ্ছে এবং তাকে বলা হচ্ছে যেন সে ছায়াবৃতা। অর্থাৎ আফ্রিকার যে ভৌগোলিক গঠন সেখানে আমরা পেয়েছি, আফ্রিকায় যে ঘন অরণ্য সৃষ্টি হয়েছে, যে ঘন অরণ্যের জন্য দেখতে পাচ্ছি সূর্যের আলো মাটি স্পর্শ করতে পারছে না, ঠিক এই অংশটাকে তিনি তুলনা করছেন কালো ঘোমটাযুক্ত এক নারীর সঙ্গে, যে তার মনের দুঃখ কষ্ট সেগুলো প্রতিবাদের আকারে জানাতে পারছে না, নীরব প্রতিবাদ নিয়ে সে দাঁড়িয়ে আছে। কালো ঘোমটার নিচে, দেখো এখানে এই যে কালো শব্দটাকে ব্যবহার করা হচ্ছে, আমরা জানি কালো শব্দটা হচ্ছে সাহিত্যের প্রতিবাদের প্রতীক, নীরব প্রতিবাদের প্রতীক। এখানে একই রকমভাবে তার উপর যে অন্যায় অত্যাচার করা হয়েছে সেটা সে জানান দিচ্ছে তার এই কালো ঘোমটার রূপ নিয়ে, অর্থাৎ এর কলঙ্কিত রূপ নিয়ে। অপরিচিত ছিল তোমার মানব রূপ। এখানে তুমিটাকে, এখানে তুমি হচ্ছে সেই আফ্রিকা, যাকে এক নারীর সঙ্গে বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত নারীর সঙ্গে তুলনা করা হচ্ছে। তোমার মানব রূপ অর্থাৎ তোমাকে মানুষ হিসেবে তারা মনে করেনি। এই ঔপনিবেশিক শক্তির দল, সাম্রাজ্যবাদী শক্তির দল তোমাকে মানুষ হিসেবে মনে করেনি, তোমাকে পশু মনে করেছে। পশু মনে করার জন্য তোমার সঙ্গে পশুর মতো আচরণ করেছে, ঘৃণ্য আচরণ করেছে। উপেক্ষার আবিল দৃষ্টিতে, উপেক্ষা মানে কি? অবহেলা করা, অর্থাৎ মানুষ হয়ে মানুষের যে পাশে থাকা, তাকে বোঝা, তাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা, এই সমস্ত কিছু না করে তাকে উপেক্ষা করা হয়েছে। অর্থাৎ তাকে মানুষ হিসেবে মনে করাই হয়নি, মনে করেনি এই সাম্রাজ্যবাদী শাসক শ্রেণীর মানুষেরা। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। দেখো এখানে বলছে ওরা লোহার হাতকড়ি নিয়ে এলো। তাহলে এই লোহার হাতকড়ি বলতে কি? আমরা জানি লোহার হাতকড়ি মূলত মানুষকে বন্দি করে বেঁধে রাখার জন্য ব্যবহার করা হয়। এখানেও একই রকমভাবে এই যে ঔপনিবেশিক শক্তি যারা এসেছিল, তারা আফ্রিকার মানুষগুলোকে দাসে পরিণত করেছিল, সেই জন্য তাদেরকে এই চেন, শৃঙ্খল এগুলো দিয়ে বেঁধে রেখেছিল। সেই জন্য এখানে বলা হচ্ছে এলো ওরা। এখানে ওরা বলতে আমরা বুঝতে পারছি কারা? ওরা হচ্ছে এই সাম্রাজ্যবাদী শাসক শ্রেণীর মানুষেরা। নখ যাদের তীক্ষ্ণ, এবং যাদের নখ তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এখানে একটা তুলনা করছে যে নেকড়ে বন্য পশু, বন্য পশুর যে নখ হয় আক্রমণের জন্য বা নিজের শিকারকে ধরার জন্য, এখানে আমরা দেখতে পাচ্ছি পশু না হয়েও, মানুষ হয়েও তাদের যেরূপ আচরণ, সেই আচরণটাকে পশুকেও যেন লজ্জা দেয়, পশুর থেকেও নগণ্য, জঘন্য, ঘৃণ্য। সেই জন্য বলছে নখ যাদের ঘৃণ্য, অর্থাৎ তাদের যে আক্রমণের স্বরূপ ছিল, সে আক্রমণের স্বরূপটাও এই নেকড়েকেও হার মানিয়ে দেয়, বন্য জন্তুকেও হার মানিয়ে দেয়। এলো মানুষ ধরার দল। আমরা এই লাইনটা একটু ভালো করে দেখব, যে এলো মানুষ ধরার দল। তাহলে কি? মানুষকে ধরতে এসছে, গরু, ছাগল পশু হিসেবে মনে করে বন্দি করতে এসছে। কারা এসছে? এই ঔপনিবেশিক শক্তির মানুষেরা, সাম্রাজ্যবাদী শক্তির মানুষেরা। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যচ্ছে। দেখো এই মানুষগুলোর আর একটা বিশেষণ দেওয়া হচ্ছে, যাদেরকে বলা হচ্ছে এরা নাকি গর্বে অন্ধ। অন্ধ কেন? না, এদের যে শিক্ষা দীক্ষা, সংস্কৃতি,
এই তথাকথিত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এদেরকে বলা হয় পৃথিবীর সবথেকে সভ্য জাতি, উন্নত দেশের মানুষ। তাহলে এই যে তাদের যে নিজেদের শিক্ষা দীক্ষা, এই শিক্ষা দীক্ষায় তারা নিজেরা একবার অন্ধ হয়ে গিয়েছিল। তাদের মধ্যে মানবিকতা ছিল না, শুধুমাত্র শিক্ষার এই উগ্র রূপটা ছিল, যে উগ্র রূপটা তোমার সূর্যহারা অরণ্যের চেয়েও সভ্যের বর্বর লোভ। কি তোমার সূর্যহারা অরণ্যের চেয়েও, যে আমরা আফ্রিকা কবিতার প্রথম অংশটাতে দেখে এসেছি যে আফ্রিকায় এতটাই ঘন অরণ্য, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য সৃষ্টি হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সূর্যের আলো মাটি স্পর্শ করতে পারছে না। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মাটি স্পর্শ না করার ফলে যে অন্ধকার সৃষ্টি হয়েছিল আফ্রিকার বনভূমিতে, তার থেকেও আরও অন্ধকার অর্থাৎ কালো কলঙ্কময় রূপ হচ্ছে এই সাম্রাজ্যবাদী শাসক শ্রেণীর মানুষগুলো। সভ্যের বর্বর লোভ। দেখো এই যে সভ্য শব্দটা এখানে ব্যবহার করা হচ্ছে, এরা কি প্রকৃতপক্ষে সভ্য? আমরা বলবো না, এই শ্রেণীর মানুষগুলো প্রকৃতপক্ষে সভ্য নয়, এরা তথাকথিত সভ্য। শুধুমাত্র বাইরের চাকচিক্য, পোশাকের গঠন, কথাবার্তার ধরন, এটা দেখে মনে হয় বাইরের দিক থেকে তারা সভ্য, কিন্তু ভিতরে তারা সভ্য নয়, তারা অসভ্য, পশুর থেকেও তারা জঘন্য। তার জন্য বলা হচ্ছে কি তাদের বর্বর লোভ। বর্বর মানে কি পাশবিক লোভ, অর্থাৎ একটা মানুষের নির্দিষ্ট কিছু চাহিদা থাকতে পারে, প্রাপ্তি কিছু থাকতে পারে, কিন্তু দেখা যাচ্ছে এদের প্রাপ্তি বা চাহিদা এত বেশি, যেটা সাধারণ মানুষের কাছ থেকে নিতে গিয়ে তারা অমানুষে পরিণত হয়েছে। মানুষকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা দিয়ে তারা আর সভ্য মানুষ হতে পারেনি, তারা অসভ্য মানুষ হয়েছে। আর এখানে এই সভ্যের বর্বর লোভ এই জন্য কথাটা ব্যবহার করা হচ্ছে যে এরা তথাকথিত শিক্ষায় শিক্ষিত, এদের বাইরের অংশটা সভ্য কিন্তু ভিতরটা সম্পূর্ণভাবে পাশবিক। নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা, এবং নগ্ন মানে কি প্রকাশ করে দেওয়া, যে প্রকাশ করে দিল নিজের একবারে বিবস্ত্র বস্ত্রহীন রূপটাকে। অর্থাৎ এই বস্ত্রহীন রূপ যেরকম আমাদের কাছে লজ্জার সৃষ্টি করে, ঠিক সেরকমই এদের এই যে চাকচিক্যপূর্ণ ভিতরের যে অংশটা, ভিতরের যে মানসিকতা, বিবেক, সেই বিবেকটা যখন বাইরে বেরিয়ে আসছে তাদের আচরণের মধ্য দিয়ে, তাদের পাশবিক আচরণের মধ্য দিয়ে, তখনই আমরা বুঝতে পারছি তারা কতটা নিষ্ঠুর, কতটা বর্বর। আর এই তাদের নিষ্ঠুর আচরণ বা বর্বর রূপটাকে বোঝানোর জন্যই তিনি বলছেন নির্লজ্জ অমানুষতা, অর্থাৎ এদের মধ্যে কোনো লজ্জা নেই, কোনো সম্ভ্রম নেই, কোনো বোধ নেই, পাশাপাশি এদের মধ্যে কোনো মানবিকতা নেই, মনুষ্যত্ব বোধ নেই। তার জন্যই এরা হচ্ছে নির্লজ্জ অমানুষ। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে, এবং কি একই রকমভাবে দেখো এই যে তুমি শব্দটা ব্যবহার করছে, অর্থাৎ এই আফ্রিকাকে একটা কলঙ্কিত নারী, বঞ্চিত নারী, অপমানিত নারী, লাঞ্ছিতা নারী হিসেবে তিনি তুলনা করছেন, উল্লেখ করছেন। তার ভাষাহীন ক্রন্দন, অর্থাৎ এতটা তার মনের কষ্ট হচ্ছে, সেই কষ্টটাকে বোঝানোর মতো তিনি আর জায়গায় থাকছেন না। কারণ কি, যে জায়গায় মানুষ সব থেকে বেশি অপমানিত হয়, লাঞ্ছিত হয়, সে জায়গায় জানে সে তার বক্তব্য রাখলে, কথা প্রকাশ করলে, দুঃখ প্রকাশ করলে সেটা কোনো কাজে আসবে না। তার দুঃখের কথা, তার যন্ত্রণার কথা, তার বঞ্চনার কথা কেউ শুনবে না। এখানে একই রকমভাবে এই যে সাম্রাজ্যবাদী শাসক শ্রেণীর লোকেরা তার উপর বা আফ্রিকার উপর যে নির্মম অত্যাচার করেছে, সেটা জেনেও সে কিন্তু নীরব প্রতিবাদভাবে শুধুমাত্র ক্রন্দনহীন ভাষায় সেটা জানাচ্ছে যে কি এদের কাছে কোনো রকমভাবে অন্যায় অত্যাচারের কথা বলা না বলা দুই সমান। সেই জন্য সে অন্তরে ব্যথা আর দুঃখটাকে কিন্তু প্রকাশ করতে পারছে না। পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। আর কি বলছে, পঙ্কিল, পঙ্কিল মানে পাঁক, যে পাঁক হয়ে যায়। পাঁক মানে কি, জলের সঙ্গে কাদা যখন ঘনীভূত হয়ে যায়, মিশে যায়, ঠিক সেই অবস্থাটাকে, গাঢ়তর অবস্থাটাকে, গভীরতম অবস্থাটাকে আমরা বলি পাঁক। এখানে একই রকমভাবে এই মানুষগুলোকে এত কষ্ট দেওয়া হয়েছে যে মানুষগুলোর চোখের জল আফ্রিকার এই মাটির সঙ্গে মিশে, দীর্ঘদিন ধরে মিশে, জল, চোখের জল, তার সঙ্গে রক্ত, এই সমস্ত কিছু মিশে যেন সেটা একটা কাদা রূপ দিয়েছে, একটা পঙ্কিল রূপ দিয়েছে, একটা অন্যায় অত্যাচার শাসনের গভীরতম রূপকে প্রকাশ করছে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায়, এবং সেটা কিভাবে হয়েছিল না, দস্যু পায়ের, যে এখানকার যে মানুষেরা এসেছিলেন এরা তো মানুষ নয়, এরা মানুষের রূপে হচ্ছে অমানুষ, নিষ্ঠুর মানুষ। সেই জন্য
তাদের এই পায়ের সঙ্গে একটা কথা বলা হচ্ছে কাঁটা মারা জুতো। অর্থাৎ পায়ের তলায় বা জুতোর তলায় যখন কাঁটা লাগানো থাকে দেখবে, সেই কাঁটায় যদি কারো গায়ে লাগে, পায়ে লাগে বা হাতে লাগে, যে বীভৎস যন্ত্রণা, সেই বীভৎস যন্ত্রণার কিন্তু শিকার হতে হয়েছিল আফ্রিকার মানুষগুলোকে, এখানে এই আফ্রিকা মাতাকে। সেই জন্য আমরা বুঝতে পারছি যে এই যে যন্ত্রণা, এই যন্ত্রণাটাকে বোঝানোর জন্য তিনি এই শব্দগুলো ব্যবহার করছেন। দস্যুর পায়ের কাঁটা মারা জুতো, অর্থাৎ দস্যুর পায়ের কাঁটা মারা জুতোয় বারবার ক্ষত বিক্ষত হয়েছে আফ্রিকার মানুষেরা। বীভৎস কাদার পিণ্ড, এবং সেটা কি হয়েছে না, তারা অত্যাচারিত হয়ে তাদের রক্ত, তাদের ঘাম মাটিতে পড়ে, মাটিতে মিশে সেটা একটা কাদার পিণ্ডে পরিণত হয়ে গেছে। কাদার পিণ্ড মানে কি, এই যে মাটি ঘনীভূত হয়ে যাওয়া জল বা অন্যান্য পদার্থের সঙ্গে, তারপরে সেটা কাদা হয়ে যায়। ঠিক এখানে একই রকমভাবে মানুষগুলো দীর্ঘদিন ধরে এই ঔপনিবেশিক শক্তির অত্যাচারের ফলে তাদের গায়ের ঘাম, রক্ত এগুলো মাটিতে পড়ে পড়ে সেগুলো এতটাই বীভৎস রূপ নিয়েছে বা মানুষগুলোকে দিয়েছে, সেই মানুষগুলোর বীভৎস রূপ, যন্ত্রণাময় রূপটাকে বোঝানোর জন্য এখানে কাদা কথাটা ব্যবহার করা হচ্ছে। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, এবং কি বলছেন শেষ লাইনটায়, যে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, যে এই যে আফ্রিকাকে যে অপমানিত ইতিহাসের অধ্যায় ফেলেছে এই সাম্রাজ্যবাদী লোভী শাসকের দল, সেটা একটা চিরকালীন চিহ্ন হয়ে থেকে গেল এই আফ্রিকার ইতিহাসে। যার জন্য আমরা দেখেছি এই আফ্রিকাকে নিয়ে একাধিক কবিতা, একাধিক রচনা রচিত হয়েছে। এখানেও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই আফ্রিকার মানুষের, অত্যাচারিত মানুষগুলোর কথা তুলে ধরার জন্য এই কবিতাটা লিখছেন এবং বলছেন কি, চিরচিহ্ন, অর্থাৎ চিরকালীন একটা চিহ্ন যেন এখানে দিয়ে গেল, যেটা দেখলে সব সময় সব মানুষই বুঝতে পারবে যে আফ্রিকার এই মানুষগুলোকে কী পরিমাণে অপমানিত, নির্যাতিত, অবহেলিত হতে হয়েছে। তো এটা হলো আমাদের আফ্রিকা কবিতার তৃতীয় স্তবকের বিষয়বস্তু, যেটাকে আমরা মূলত আফ্রিকার ইতিহাস এই শিরোনাম দিয়ে মনে রাখার চেষ্টা করব। আফ্রিকার ইতিহাস, আমরা প্রথম অংশটা করেছিলাম আফ্রিকার ভৌগোলিক গঠন বা ভৌগোলিক ব্যাখ্যা, এটা আমরা করব ঐতিহাসিক ব্যাখ্যা, যে ইতিহাসে আফ্রিকার সঙ্গে কিভাবে ব্যবহার করেছিল এখানকার সাম্রাজ্যবাদী শাসক শ্রেণী, ইউরোপের উন্নত দেশগুলো। এরপর আমরা আসছি আফ্রিকার কবিতার চতুর্থ যে স্তবক, সেই অংশটাতে। দেখো, এই চতুর্থ স্তবকের আমরা বিষয়বস্তু করছি তৎকালীন উন্নত দেশের ইতিহাস। তাহলে এই যে আমরা দ্বিতীয় অংশটায় দেখলাম, যেখানে এই উন্নত দেশগুলো আফ্রিকায় এসে আফ্রিকার মানুষগুলোকে কতটা কষ্ট দিচ্ছে, যে সময়টায় আফ্রিকার এই যে যন্ত্রণাময় অবস্থা, ঠিক সেই সময়টাতেই আমরা দেখতে পাচ্ছি এই আফ্রিকায় যারা শাসন করতে এসেছে সেই শাসনকারী দেশের নিজের অবস্থাটা কীরকম। ধরো, এই যে আফ্রিকা একটা মহাদেশ, এই আফ্রিকা মহাদেশে উন্নত মহাদেশের ইউরোপের যে বিভিন্ন দেশ থেকে যে সাম্রাজ্যবাদী শাসকরা এসেছিল, যেমন ইংল্যান্ড, রাশিয়া, ফ্রান্স, সেই সমস্ত দেশের অবস্থাটা কেমন সেখানে তখন তুলে দিচ্ছেন। একদিকে রয়েছে যন্ত্রণা আফ্রিকার, আর অন্যদিকে রয়েছে এই আফ্রিকাকে যারা যন্ত্রণা দিচ্ছে সেই শ্রেণীগুলোর মানুষগুলো কেমন আছে সেটা বুঝিয়ে দিচ্ছেন। বলছেন কি, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায়, দেখো তাদের বলতে কাদের, তাদের বলতে সেই শাসক শ্রেণীর যারা আফ্রিকাকে শাসন করছিল, যারা ইংল্যান্ড থেকে আফ্রিকাকে এসছে। ঠিক দেখা যাচ্ছে তখন ইংল্যান্ডের অবস্থাটা কেমন না, ইংল্যান্ডে সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, অর্থাৎ সেখানে দেবতা, ঈশ্বর, গড এগুলো কিন্তু প্রাধান্য পাচ্ছে, সেখানে যথাযথভাবে মানুষ তাদের পূজা করার সময় পাচ্ছে, অর্থাৎ মানুষ সুখ এবং স্বাচ্ছন্দ্যে আছে। আমরা যখন সুখ স্বাচ্ছন্দ্যে থাকি তখন কিন্তু আমরা দেবতাকে নিজেদের আবেদন, প্রার্থনা এগুলো তুলে ধরতে পারি। আর যে জায়গায় মানুষ সব থেকে বেশি অত্যাচারিত হয় সেই জায়গায় মানুষ নিজেকে বাঁচাতে, নিজেকে বাঁচিয়ে রাখার
প্রেরণাতেই অস্থির হয়ে ওঠে, ব্যস্ত হয়ে ওঠে, সেখানে ঈশ্বরকে ডাকার সময়টুকু পায় না। যে কারণে আমরা দেখেছি এই আফ্রিকা কবিতায় এই যে আফ্রিকায় মানুষগুলোর যে যন্ত্রণা হয়েছে এই জায়গায় কিন্তু তার ঈশ্বরের উল্লেখ করেননি, অর্থাৎ ঈশ্বর যেন এদের পাশেও নেই। ঠিক উল্টো দিকে যারা তাদেরকে শাসন করেছে, অত্যাচার করেছে, আঘাত করেছে, তাদের দেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যথাযথভাবে এই ঈশ্বরের প্রার্থনা বা অনুষ্ঠান হচ্ছে। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে, এবং কি সেখানে সকাল সন্ধ্যা অর্থাৎ দিন রাত সব সময় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। খুব গুরুত্বপূর্ণ লাইন, শিশুরা খেলছিল মায়ের কোলে। এখানে শিশু শব্দটা কেন ব্যবহার করা হচ্ছে না, আমরা জানি শিশু হচ্ছে সাহিত্যে ভবিষ্যতের প্রতিনিধি। তাহলে যে দেশে শিশুরা সুরক্ষিত থাকে, বিনা বাধায় বেড়ে উঠতে পারে, সেই দেশের ভবিষ্যৎ কিন্তু নিশ্চিতভাবে সুরক্ষিত হয়। এখানে একই রকমভাবে এই যে ইংল্যান্ডের মতো দেশের ক্ষেত্রে দেখছি সেখানে কিন্তু শিশুরা সুরক্ষিত, অর্থাৎ তাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সুরক্ষিত এবং তারা মায়ের কোলে খেলছিল। আমরা জানি আমাদের একটা কথা বলে যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে। অর্থাৎ বন্য প্রাণীদের যেমন বনে সুন্দর লাগায়, ঠিক সেরকমই শিশুদের সব থেকে নিরাপদ স্থান এবং সুন্দর স্থান হচ্ছে মায়ের কোল। এখানেও একই রকমভাবে এই যে ইংল্যান্ডের যে সময় আমরা দেখতে পাচ্ছি শিশুরা নিরাপত্তার মধ্যে তারা স্বচ্ছন্দে খেলাধুলা করতে পারছে, অথচ ঠিক সেই সময়টাতেই আমরা দেখতে পাচ্ছি আফ্রিকায় মানুষগুলো যন্ত্রণা, দারিদ্র্যে, বঞ্চনায় একবারে পরিপূর্ণ হয়ে উঠেছে। ঠিক আফ্রিকায় যে দৃশ্য আমরা দেখতে পেয়েছিলাম, ঠিক তার বিপরীত দৃশ্য দেখতে পাচ্ছি আমরা সেই সময় ইংল্যান্ডের মতো সাম্রাজ্যবাদী দেশগুলোতে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আমাদের এই জায়গাটা একটু ভালো করে জানতে হবে যে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা, অর্থাৎ এই যে সুন্দরকে নিয়ে আসার জন্য, সুন্দর ভবিষ্যৎকে নিয়ে আসার জন্য কিছু আরাধনা, উপাসনা, পূজা, প্রার্থনা এগুলো গড়ে উঠেছিল, ঘোষিত হয়েছিল। কার সঙ্গীতে না কবির সঙ্গীতে। এখানে কোন কবির কথা বলা হচ্ছে না, এখানে হচ্ছে আমরা দেখতে পাবো যে উগ্র সাম্রাজ্যবাদী জাতীয়তাবাদী কবির কথা। যে সেই সময় আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ডে বেশ কিছু উগ্র জাতীয়তাবাদী কবির সৃষ্টি হচ্ছে, যারা চেয়েছিলেন অন্য দেশের সম্পদ লুট করে নিয়ে এসে তাদের দেশে নিয়ে আসতে, যাতে তাদের দেশে অর্থনৈতিক অবস্থা আরও উন্নত হয়। এর ফলে এই সমস্ত কবির, উগ্র জাতীয়তাবাদী কবির প্ররোচনার প্রভাবেই আমরা দেখতে পাচ্ছি আফ্রিকার মানুষগুলোর অবস্থা দুরবস্থায় পৌঁছাচ্ছে, তারা দারিদ্রতার চরম সীমায় পৌঁছাচ্ছে। আর এগুলো করতে প্ররোচিত করছেন এই সময়কার উগ্র সাম্রাজ্যবাদী কবি সাহিত্যিকেরা, যার তিনি এই প্রতিবাদ জানাচ্ছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দর সরলভাবে এই উগ্র জাতীয়তাবাদী কবিদের ক্ষেত্রে তিনি তার প্রতিবাদ জানাচ্ছেন। বলছেন কি, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা, অর্থাৎ এই সময় দেখতে পাচ্ছি কোলব্রুক সাহেবের মতো বিভিন্ন উগ্র জাতীয়তাবাদী কবির লেখনীতে এই যে উগ্র জাতীয়তাবাদ গড়ে উঠছে এবং তারা প্ররোচিত করছেন অন্য দেশকে লুট করে নিয়ে এসে তাদের দেশের সম্পদ নিয়ে আসতে, যাতে তাদের দেশ আরও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে ওঠে। এর ফলেই কিন্তু আফ্রিকার মানুষগুলো, এই দরিদ্র মানুষগুলোর অবস্থা আরও অসহনীয় হয়ে উঠেছে। তো এইটাই হচ্ছে আফ্রিকা কবিতার ইতিহাসের বিষয়বস্তু। একদিকে আমরা দেখতে পাচ্ছি আফ্রিকার মানুষগুলোর দুরবস্থা, আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আফ্রিকায় যারা এসে শাসন করছে সেই সমস্ত দেশের অবস্থাটা কেমন। সেখানে সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি সমস্ত কিছু বিরাজ করছে, অথচ আফ্রিকা সেগুলো করছে না। তো আজকের এই কবিতার এইটুকু অংশ আমরা দেখতে পেলাম। একদিকে রয়েছে আফ্রিকার নিজস্ব ইতিহাস, পাশাপাশি সাম্রাজ্যবাদী দেশের ইতিহাস। এই অংশটুকুর সরল অর্থ আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি এরপরে তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, মন্তব্য করবে, আমাকে জানাবে, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি যদি কোনো রকমভাবে এমসিকিউ, এসএকিউ প্রয়োজন হয় তোমাদের এই চ্যাপ্টার বা অন্যান্য চ্যাপ্টার কেন্দ্রিক বাংলা বিষয়ে, তো তোমরা গুগল প্লে স্টোর থেকে আমাদের LRNR অ্যাপসটি ডাউনলোড করে নেবে। সেখানে আমাদের যাবতীয় প্রশ্নের সম্ভাব্য উত্তর দেওয়া আছে। LRNR এর পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম তোমাদের শুভেচ্ছা জানিয়ে রাখলাম।